ডিস্টার্ব করিস না তো। ডিস্টার্ব কই করলাম? কত রাত হয়েছে খেয়াল আছে? খেতে ওঠ। খাবো না। না আরে আমি নিজের হাতে রান্না করেছি, ওঠ বলছি। বললাম তো খাবো না। এভাবে অনেকক্ষণ জোরাজোরি করার পরেও শেহের উঠতে চাইল না, অথচ পেটে খিদে চুচু করছে। কাঁথা টেনে মুখ ডেকে ফেলল, যার অর্থ সে খেতে উঠবে না। সুমা ব্যর্থ হলেও হাল ছাড়ল না। হঠাৎ ওর মাথায় বুদ্ধি খেল, বিছানায় বসে গলার স্বরটা উঁচু করে শিলাকে উদ্দেশ্য করে বলল, এই শিলা, দেখে যা কি কাণ্ড ঘটেছে। শিলা রান্নাঘরে আলু ভাজতে ব্যস্ত। সুমার কথা শুনে বলল, কি হয়েছে? পুরো ভাইকে চিনিস না? আরে আমাদের বাসার নিশা আইসা যে দাঁড়িয়ে থাকতো। শিলা ব্যস্ত ভঙ্গিতে বলল, লম্বা করে যে উনি হ্যাট পরা মানব, কি হয়েছে ওনার? শিলা জিজ্ঞেস করাতেই সুমা ওকে চোখ টিপ দিল, যার অর্থ এখনই অ্যাক্টিংয়ে ওর সাথে তাল মেলাতে হবে, যাতে করে শেরকে এই ঘুম থেকে ওঠাতে পারে। শিলা মুখ টিপে হেসে সুমার সাথে সায় জানালো। সুমা ব্রুকুসকে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করার ভঙ্গি করে নাক টেনে বলল, আরে ওনার মতো বড় মাপের একজন লোক আমাকে মেসেজ করেছে, তুই ভাবতে পারিস? আকাশ থেকে পড়ার মতো ভান করে বলল, কি বলস? ও আল্লাহ! ঘুমের মধ্যে থাকলেও শেহরের কানে ওর মস্তিষ্কে এই নামটা পৌঁছালো। কাঁথার ভেতর চোখ খুলে চাইল, অবাক হয়ে সুমার কথা শুনতে লাগলো। পূর্ব সোমাকে মেসেজ করেছে সত্যি? শিলা বলল, কি লিখেছে? সুমা ভাব নিয়ে বলল, কথাটা তো আমাদের নিয়ে লিখেনি, লিখেছে শেয়ারকে নিয়ে। আল্লাহ, শিলা, আমরা যা ভাবতাম তাই রে। উনি এই জন্য রাত বিরাতে আমাদের এখানে এসে এতিমের মতো দাঁড়িয়ে থাকতো। শিলা উৎসুক কণ্ঠে বলল, শেহেরকে নিয়ে লিখছে? কি লিখছে রে? খুবই গোপনীয় কথা, এটা শুধু ওকেই বলতে বলেছে। শেহের তরফরিয়ে উঠে বসে জিজ্ঞেস করলো, কি কি লিখেছে? সুমা হেসে বলল, জানতে চাস? এত ইন্টারেস্ট কেন তোর? তাছাড়া এখন তো তুই ঘুমাবি, সো ঘুমিয়ে থাক। শেহের বলল, প্লিজ বল না। বলবো, এক শর্তে। শেহেরের খুব জানতে ইচ্ছে করছে পূর্বের মেসেজের ব্যাপারটা, কি ওমান লিখেছে ওকে নিয়ে। ব্রুকুসকে সুমাকে জিজ্ঞেস করলো, কি শর্ত? খাবি আগে। শেহের হতাশ হয়ে বলল, না জানি সুমা শিলা পূর্বের প্রতি এত ইন্টারেস্ট দেখে কি ভাবছে। ইস, কি ওই লোকগুলোর মধ্যে কেউ। ভয়ে এক পর্যায়ে দৌড় শুরু করলো। বড় একটা গাছের নিচে পৌঁছাতেই কেউ ওকে ডাকলো। না চাইতেও শেহের পিছন ফিরে দেখলো হেড পরা একটা লোক, মুখ দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে হেড পরা কোনো লোকটার কথা ওর মাথায় এলো না। ভয়ের চোটে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন প্লিজ। পূর্ব অবাক হয়ে বলল, হোয়াট? শেহের চোখ বন্ধ করে বলল, প্লিজ আমায় যেতে দিন, আমার ক্ষতি করবেন না। পূর্ব আরেকটু এগিয়ে গেল ওর দিকে। বুঝতে পারলো কোনো এক কারণে ও ভয় পাচ্ছে। পূর্ব বলল, আমি তো ক্ষতি করতে আসিনি, তোমার নিয়ে যেতে এসেছি। শেহের ভয়ের চোটে এবার চোখ খুলল। সামনে পূর্বকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। অস্পষ্ট সুরে বলল, আপনি? পূর্ব মুচকি এসে বলল, আমি। কিন্তু তুমি এভাবে রাস্তায় দৌড়াচ্ছিলে কেন? আর এত ভয় বা কেন পাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি, সেরকম কোনো ইন্টেনশন আমার নেই। শেহের রেগে বলল, তার মানে আপনি এতক্ষণ আমার পিছু নিচ্ছিলেন? একদমই না, আমি তো তোমার বাসার দিকেই যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ। আমি গাড়ি থেকে নেমে তোমাকে ডাকলাম, তুমি হয়তো শুনোনি। আমি তোমার পিছন পিছনে আসছিলাম, আচমকাই তুমি দৌড় শুরু করলে। বাই দ্য ওয়ে, এরকম করার কারণ? শেহের নিজের বোকামের জন্য নিজেকেই বকলো। পূর্বের সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু ও এখানে কেন? তারপর বলল, এমনি ভাবলাম কেউ হয়তো আমায় ভয় দেখাতে এরকম করেছে। ও, এত রাতে কোথা থেকে ফিরছো? টিউশন থেকে। শোনো, তোমার বাসাতেই যাচ্ছিলাম, তোমার সাথে দরকার আছে। কিসের দরকার? তাও আবার আমার সাথে? রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই না, কোথাও বসার জায়গা আছে? এখানেই বলুন। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পেশাল কথাগুলো আমি এভাবে বলতে চাচ্ছি না, কোথাও বসে বললেই বেটার। শেহের চোখ গরম করে বলল, আসুন তবে। সামনে একটা টঙের দোকানে পাশে পার্ক আছে, যাবেন? পূর্ব কিছুক্ষণ গাইগুই করে রাজি হলো। তারপর ওরা সেখানে গেল। দোকানে একজন বয়স্ক লোক, কম হলেও 80 বছর তো হবেই।
সেটার অদূরে একটা পার্ক, তার পাশে খোলা একটা জায়গা আছে, ঘাসে ভরপুর। কাঠের তৈরি একটা বসার জায়গা দেখে শের আর পূর্ব সেখানে বসলো। শের বলল, বলুন আপনার ইম্পর্টেন্ট কথা। পূর্ব হালকা কেসে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং করব। শের অবাক হলেও তা প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, কেন? কারণ তোমাকে ভালোবাসি। শেহের থমকে গেল, গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না। তাও খুব কষ্টে বলল, এটা কতটুকু সত্যি? যতটুকু সত্য ভালোবাসা নামক কথাটাই। এটা বিশ্বাস করব কি করে? আজকালকার দিনে ভালোবাসা হয় না, যা হয় পুরোটাই মোহ। আপনারও ঠিক সেটাই হয়েছে। মোহ কেটে গেলে আমার প্রতি আপনার ইন্টারেস্ট উঠে যাবে। তাই প্লিজ বিয়েটির কথা বলবেন না। পূর্ব গম্ভীর কণ্ঠে বলল, প্লিজ আমার ভালোবাসাকে মোহ বলে চালানোর চেষ্টা করবে না। আমি বাচ্চা নই। 27 বছরের জীবনে কোনটা মোহ কোনটা ভালোবাসা সেটা আমি খুব ভালো করে বুঝতে শিখেছি। তাই আমার ভালোবাসাকে নিয়ে মজা বা অপমান কোনোটাই করার রাইট তোমার নেই। হঠাৎ করে আমার প্রতি ভালোবাসা উদয় হওয়ার কারণ আপনার পাশে কোনো অপ্সরা মানায়। আমি কিন্তু দেখতে অপ্সরা নই। পূর্ব গম্ভীর গলায় বলল, আমি অপ্সরাকে ভালোবাসিনি, সেহেরকে ভালোবেসেছি। তবুও বলছি আপনার পাশে অপ্সরা মানায়। পূর্বের ভীষণ রাগ হচ্ছিল। কাটকাট গলায় সে বলল, মানিয়ে নেওয়াটা আমার ব্যাপার, তোমার মাথা না ঘামালেও চলবে। কিন্তু জীবনটা তো আমার। উফ, বড্ড বেশি কথা বলো তুমি। তা আমাকে বেছে নেওয়ার কারণটা কি? পূর্ব স্বপ্নালো চোখে আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, তোমাকে আমার ভালো লাগে। প্রথম যেদিন তোমার সাথে দেখা তখন থেকে একটা ইন্টারেস্ট তৈরি হয় তোমার প্রতি। তোমাকে হেনস্থা করার জন্য যতটুকু টাইম ওয়েস্ট করেছি ততটুকু টাইম আমি অন্য কোনো মেয়েকেও দেইনি। অথচ আমার আশেপাশে মেয়েদের অভাব ছিল না কখনো, কিন্তু তুমি আলাদা। সেই থেকে ভালো লাগা। তারপর আব্বুকে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন বাঁচালে, আব্বুও তোমাকে নিয়ে প্রশংসা করত। আমি তখন আরও তোমাতে মগ্ন হয়ে যাই। রাতের বেলা এক পলক দেখার জন্য ছুটে আসতাম, দাঁড়িয়ে থাকতাম পাগলের মতো। আব্বুর দেওয়া চাকরিটা ফিরিয়ে দিয়ে নিজের আত্মসম্মানের বজায় রেখেছিলে, তাতে আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাই। একসময় বুঝতে পারি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সে সন্ধ্যা সবটা। তারপর বলল, আপনি আমার ব্যাপারে সব জানেন না, কিন্তু আপনার জানা দরকার আমি সত্যিই একটা এতিম মেয়ে। খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি। চাচির সংসারে লাথিচাটা খেয়ে দিনাপাত করছি। এক মুঠো খাবারের জন্য কত কি না করেছি। ছেঁড়া জামা কাপড় পরেছি। স্কুলে যাওয়ার ইউনিফর্ম ছিল না বলে ক্লাসে আউট ড্রেস পরে যেতাম। সেই জন্য কত মার খেয়েছি। কাজের লোকের মতো সারা দিন কাজ করেছি, বিনিময়ে নুন পান্তা জুটেছে কপালে। শুধুমাত্র পড়াশোনা জানা ছিল বলে আজ আমি এত দূর এসেছি। এই তিনকুলে এক চাচা ছাড়া আমার আর কেউ নেই। তাও সেই চাচার সংসারে আমার কোনো জায়গা নেই। আপনার জানা উচিত আমার সাথে আপনার স্ট্যাটাস মেলে না। আপনার সাথে বড়লোক ঘরের মেয়েটাকেই খাটে, আমাকে নয়। পূর্বের বুক কেঁপে উঠল। শেরের হাতটা নিজের মুঠোতে নিয়ে শক্ত করে চেপে ধরে বলে উঠল, তবু ভালোবাসি। শেহরের অস্বস্তি পড়া গলায় বলল, ছাড়ুন হাত প্লিজ। আপনার সাথে আমার চায় না। লোকে হাসবে, আমায় লোভী ভাববে। পূর্ব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তুমি তা নও। তোমার সেলফ রেসপেক্ট তোমাকে সেটা ভাবতে বলে না। তাছাড়া কোন সোসাইটির কথা ভাবছো যেখানে তোমার শৈশব কৈশোর এত খারাপ কেটেছে? কই, তখন তো কেউ এসে তোমাকে সাহায্য করেনি, কেউ তো দুমুঠো অন্য জোগাড় করে দেয়নি। সবাই নিজেদের নিয়ে যেখানে ব্যস্ত ছিল, সেখানে তুমি নিজের যোগ্যতায় কত দূর এসেছো। আর আজ তুমি ভালো থাকার চেষ্টা করলে সবাই কটূক্তি করবে, তা তুমি মেনে নিচ্ছ, তাদের কথা ভাবছো। ঘুরে ফিরে সেই সমাজের কাছেই বাক্সবন্দী হয়ে থাকতে চাইছো। এটা কেমনতর কথা হলো? শের অবাক হয়ে পূর্বের দিকে তাকালো। ওর পুরো কথাই তো ঠিক, কিন্তু একটা কিন্তু থেকেই যাচ্ছে। শেরকে চিন্তায় মগ্ন দেখে পূর্ব বলল, আজগুবি চিন্তা বন্ধ করো, কোনো ভয় লজ্জা পাবার কারণ নেই। ইউ নো হোয়াট, তুমি নিজেও আমাকে ভালোবাসো, সেটা তোমার চোখগুলোই আমাকে জানান দিচ্ছে। শেহের কপট রাগ নিয়ে বলল, ইস, চুপ করুন, আপনি কিছুই জানেন না। পূর্ব ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি জানি না? সব জানি আমি। কিভাবে লুকিয়ে লুকিয়ে তুমি আমাকে দেখতে, ফ্রেন্ডসদের সাথে আমাকে নিয়ে আলোচনা করতে। ফার্স্ট টু লাস্ট অলওয়েজ তুমি আমাকে, আর আমি তোমাকে ভালোবাসবো। গট ইট? এবার সত্য কথাটা বলে ফেলো। এই রাতে আমি কথাটা শোনার জন্যই তোমার কাছে এসেছি। কোন কথা? ভালোবাসি বলাটা। শেহের ভীষণ লজ্জায় মুখ নুয়ে ফেলল। এতেই পূর্ব বুঝতে পারলো প্রিয় মানুষটার ওর প্রতি বিশেষ অনুভূতি আছে।
ওর লজ্জায় লাল হওয়া গলাটা আরো রাঙিয়ে দিতে ইচ্ছে করলো। আলতো করে গাল ছুঁয়ে দিল। হঠাৎ মনে পড়ে যাওয়ায় শের ওকে চুপ করিয়ে রেগে বলল, আপনি তাই না সেদিন মাহিমকে লোক দিয়ে পিটিয়েছিলেন আর আমাকে নিজের হবু বউ পরিচয় দিয়েছিলেন? কি মিথ্যুক আপনি! এমন কেন করছিলেন? পূর্ব রেগে বলল, অবভিয়াসলি আমি করেছি। তোমার আশেপাশে আবার দেখলে এবার জানে মেরে দিবে। তুমি যেভাবে ওর সাথে কথা বলতে আমার রাগ উঠতো, তাই ধোলাই দিয়েছি। এবার যদি শিক্ষা হয়। শেহের গা জ্বালানো হাসি দিয়ে বলল, ও আমার ফ্রেন্ড রিমির ফিয়ান্সে। পূর্ব অবাক হয়ে গেল। থম মেরে বসে রইল কিছুক্ষণ। শেহের হাসতে লাগলো। পূর্ব মুগ্ধ করা সেই হাসি অবলোকন করে নিজেও মুচকি হাসল। প্রশান্তির উষ্ণ নিঃশ্বাস জ্বালান দিল ভালোবাসা মানুষটি মনে সুপ্ত কথা। পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে পূর্ব হঠাৎ জোরালো গলায় বলে উঠল, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি লাজুক হাসিতে মুগ্ধ করা সেই মেয়েটিকে, যে আমার বুকের বাঁ পাশটা জুড়ে আছে। শের ওকে এরকম করতে দেখে নিঃশব্দে হাসছে। ঘন পাপড়িযুক্ত চোখ মেলে দেখছে তার হেড পরা সেলিব্রিটি চোরটাকে। আহা, তার ভালোবাসা। সেদিনের পর কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। কয়েকদিন পর শেরের রেজাল্ট পাবলিশ হলো। দেখা গেল রেজাল্ট মোটামুটি ভালো, কিন্তু শের খুশি হতে পারল না। ও যেটা আশা করেছিল তার থেকে বেশ কিছু নাম্বার কম, যেটাও কাম্য নয়। শেফ আর রেমি ওরাও ভালোই করেছে, এই খুশিতে ওরা শেয়ারের আপসেট হওয়ার বিষয়টা মানতে পারলো না। শেফা শেয়ারের মুড ঠিক করার জন্য জোর করে একটা কফি শপে নিয়ে গেল ওকে। কোল্ড কফি আর বার্গার অর্ডার করলো শেফা। হাত মুখ ধুয়ে ওয়াশরুমে গেল। ফোন আর পার্স পড়ে রইল টেবিলের উপর। হঠাৎ শেফার ফোন বাজলো। ওরা কেউ অতটা পাত্তা দিল না, কিন্তু বারবার ফোন আসতে থাকায় শেহের বলল, কি রে রিমি, কোথায় গেল শেফা? ফোন আসছে মনে হচ্ছে। সেফা তো ওয়াশরুমে। বারবার কল আসছে, দরকারি নাকি? কি জানি আর একজনের ফোন ধরবো। ধর ফোন। তুই ছাড়া যেহেতু এখানে কেউ নেই, তাই তুই ধরবি, দরকার হতে পারে। আচ্ছা, ধরছি। রিমি ফোনটা হাতে নিয়ে দেখলো আনন্দ নাম্বার থেকে ফোন এসেছে। তুমি শেফা মা? আমি জিসানের আম্মু, চিনতে পারছো? রিমি পাঠানো হবে শুনে লজ্জা লাল হয়ে গেল শেফা। কথা বলা শেষ করে ফোন রাখলো শেফা। তারপর শেহরকে থ্যাঙ্কস জানালো। ওর চোখ মুখে খুশি উচকে পড়ছে। শেহর রিমি ওকে নিয়ে বেশ মজাও করলো অনেকক্ষণ। ওয়েটার কফি বার্গার দিয়ে গেছে সেই কখন। রিমি খাওয়া শুরু করলো। অর্ডারকৃত কফি পান করে বিল মিটে মার্কেটে গেল। প্রয়োজনীয় কিছু জিনিস কিনলো শেফা। রিমি ওর বোনের জন্য একটা জামা নিল। শেহের একটা ঘড়ি কিনলো। ওর হাত ঘড়িটা মাস 3 আগে পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। সারাদিন ঘোরাঘুরি শেষে ওরা যার যার বাসায় ফিরে গেল। শেহের টিউশনে চলে এলো। 5টা টিউশনে 3টা কামাই দিয়ে 2টো পরিয়ে বাসায় এলো। গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দিল। এর মধ্যে সুমা শিলা ফ্রেন্ডদের বাসা থেকে ফিরে এলো। বাসায় ফিরে দেখে শেহেরের প্রচন্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে। অসুস্থ হয়ে কয়েকবার বমিও করলো। সুমা ওকে ওষুধ খাইয়ে দিল। শিলা মাথায় পানি দিতে লাগলো। সুমা শেহেরের জ্বর দেখে কি করবে বুঝে উঠতে পারল না। রাত 3:30। শিলা ক্লান্ত হয়ে শেহের পিছনে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সুমা চোখ ডলছে, মাথাটা ভীষণ ভারে নুয়ে পড়তে চাইছে। শেহেরের কপালে হাত দিয়ে চেক করে দেখলো জ্বর খানিকটা কমেছে। শেহের ফোনটা ডয়ারে ছিল, ভাইব্রেশন করছিল। সুমা হাতে নিয়ে দেখলো পূর্ব অসংখ্য মেসেজ করে রেখেছে। ফোন করেছে কিন্তু শেহের রিসিভ করেনি। করবে কিভাবে? তখন তো জ্বরে অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি ছিল তার। শেহেরের শরীর ভালো না, সেটাও তোকে জানানো দরকার। আফটার অল পূর্ব ওদেরকে বলে রেখেছে শেহেরের অসুবিধা হলে সেটা যেন ওকে জানায়। কিন্তু এত রাতে পূর্বকে ফোন করা কি ঠিক হবে কিনা? যা হোক, সামান্য ঘুম ভাঙলে কোনো ক্ষতি হবে না ভেবে ডায়াল করলো পূর্বের নাম্বারে। পূর্বের চোখটা সবেমাত্র লেগেছে। প্রজেক্টের কাজ দেখতে দেখতে কখন যে রাত 3:30 বেজে গেল খেয়ালই করেনি। শেহরকে অনেকবার ফোন মেসেজ করেও পূর্ব বিছানা থেকে নামতে নামতে বলল, ওয়েট, আমি আসছি, ডাক্তারের কাছে নিতে হবে। কথাটা শুনে সুমা অনুরোধ স্বরে বলল, এত রাতে মেয়েটার বাসায় আসবেন? লোকে জানতে কত কথা রটাবে ভেবেছেন? কেউ তো আর সত্যটা জানতে আসবে না, উল্টো আমাদেরই সমস্যা হবে, খারাপ ভাববে। আর আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। পূর্ব ভেবে দেখলো কথাটা আসলে সঠিক। হতাশা হয়ে বলল, আচ্ছা,
বাট কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওকে। আমি কথা বলে রাখবো। আর ওর এত পরিশ্রম করার মানে হয়? ঠিক মতো খায় না, নিজের প্রতি ন্যূনতম খেয়াল রাখে না, অসুস্থ তো হবেই। বেয়াদব মেয়ে একটা। সোমা হেসে ফেলল। পূর্ব ফোন রেখে দিল আরো কিছু উপদেশ দিয়ে। শেহরের 2 গালে থাপ্পড় দেওয়ার ইচ্ছে হচ্ছে। পরদিন সকালে জ্বর কমলে সোমা ওকে জোর করে এক প্রকার হুমকি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। হসপিটালে গিয়ে দেখলো সেখানে পূর্ব ওদের জন্য অপেক্ষা করছে। সোমার প্রতি রাগের দৃষ্টি নিক্ষেপ করলো শেহের। পূর্বকে জানানোর কি দরকার ছিল? যত সব, এখন ওর উপর খবরদারি শুরু করবে এই লোক। শেহের চুপ হয়ে রইল। পূর্ব ডাক্তারের চেম্বারে ওকে নিয়ে গেল। কথাবার্তা বোঝা গেল ডাক্তার পূর্বের খুব পরিচিত। তিনি শেহরকে পরিশ্রম কম করতে উপদেশ দিলেন, কিছু ওষুধপত্র লিস্ট করে দিলেন। ওখান থেকে বেরিয়ে পূর্ব শেহরের সাথে রাগারাগি করলো। আজ থেকে টিউশনই বন্ধ। শেহর কেঁদে কেঁদে বলল, আমি নিজের খেয়াল রাখবো, কিন্তু টিউশন বন্ধ করব না। তেরামি যাবে না এই মেয়ের, যত সব পাগলের পাল্লায় পড়েছি। শেহরের চোখ রাঙিয়ে বলল, তাহলে পাগলের মতো এত দরদ দেখাবেন না, যাচ্ছি আমি। পূর্ব পেছন থেকে ওর হাতটা টেনে ধরে বলল, বিয়েটা এই সপ্তাহে করছি, তারপর দেখবে কিভাবে তেরামি ছুটাই তোমার। বেয়াদব কোথাকার। আমি আপনাকে বিয়ে করব না। তোমার মতামত জানতে চাইনি। শেহর মুখ বেঞ্চিয়ে বলল, চোর তো চোরই হয়, কখনো ভালো হয় না। পূর্ব রেগে ওর হাত চেপে ধরে বলল, কি বললে? এত সাহস? এখন তো শাস্তি দিতেই হবে। বলেই আচমকা শেহরের গালে চুমু খেলো। শেহর কাঠ হয়ে গেল। আশপাশের লোকজন দেখছে কিনা আল্লাহ মাবুদ জানে। পূর্বের বুকে কিল ঘুষে দিতে লাগলো। পূর্ব বাঁকা এসে বলল, আসো আরেকটা দেই, চলো। শয়তান কোথাকার, দূরে যান বলছি, নির্লজ্জ লোক। পূর্ব ওর দিকে এগোতে লাগলো। হঠাৎ সময় চলে আসায় পূর্ব ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পড়লো। ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে শেহরকে চোখ টিপে ওর কানে কানে বলল, রেডি থেকো বউ, বিয়েটা এই সপ্তাহে হচ্ছে। আমাকে চোর বলার স্বাদ সুদে আসলে মিটিয়ে দেব। পূর্ব শেহর বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। ওর বাবা ইরফান আহমেদ একমাত্র ছেলে, বিয়েতে তিনি কোনো ত্রুটি রাখতে চান না। ডেকোরেশনের কাজ, গেস্টদের ইনভাইটেশন পাঠানোর সব কাজ শুরু হয়ে গিয়েছে। সাথে গরিব দুঃখীদেরও দাওয়াত দেওয়া হয়ে গেছে। ওটা মূলত পূর্বের ইচ্ছে। পূর্বের বিয়ের জন্য কনভেনশন সেন্টার বুক করে নিয়ে ইরফান সাহেব তাদের বাড়ির সামনে জায়গাতেই বিয়ের সব আয়োজন চলছে। এসব কাজে ইরফান আহমেদকে হেল্প করছে জিসান। পূর্বের বিষয়টা মিটে গেল মাসখানেক পরে। ওরা শেফার বিয়ের ডেট ঠিক করা হবে। আপাতত এখন সবকিছু নিয়ে ভাবছে না ও। ওইদিকে শেহরের কোনো অভিভাবক না থাকায় ইরফান আহমেদের সাথে কথা বলে ওর চাচা সব দায়িত্ব নিলেন। শেহর মোটেও তা চায়নি, কিন্তু অনেক জোরাজোরি পর ওকে রাজি করানো গেল। ওর চাচি ফোন করলেন। সবসময় তিনি শেহরের খারাপ চেয়েছেন। এবার খুব ইচ্ছে অন্তত তাদের মেয়েটার বিয়ে তাদের বাড়ি থেকে হোক। নিজের হাতে শেহরের বিয়ের কাজ করাবেন। যদিও খুব অসুস্থ শেহরের চাচি, ওনার এক কথা, সারা জীবন তো আর কিছু করতে পারেনি। শেহরের জন্য শুধু অত্যাচারই করেছেন। এখন পাপের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করতে চান। সেজন্য বিয়ের ঠিক 3 দিন আগেই হোটেল ছেড়ে নিজের চাচা বাড়িতে উঠেছে শেহর। বিয়ে উপলক্ষে সোমা শিলা ওর সঙ্গে এসেছে। শেফা আর রিমি আসবে একদিন পরে। সন্ধ্যেবেলায় আলমারিতে বিয়ের জন্য শপিং করে আনা কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলো শেহর। ওকে সাহায্য করেছে শিলা। আচমকায় পূর্বে ফোন। কাজের মধ্যেও এই লোকটার ফোন। দিনের মধ্যে নিয়ম করে 3 বার কথা না হলে পূর্বে নাকি শান্তি লাগে না। শিলাকে হাতের কাপড়টা ভাঁজ করে দিয়ে শেহর ফোন রিসিভ করলো। পূর্ব ওর কথা শোনার আগে কথা বলে উঠলো। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ঠিক এই মুহূর্তে তুমি কি করছো? এইটা জানার জন্য ফোন করেছেন? কি জ্বালা! ভালোবাসার লোকগুলো কি এইভাবেই জ্বালাতে ভালোবাসে নাকি? সময়ে অসময়ে তাদের জানতে ইচ্ছে করে প্রিয় মানুষটি এই মুহূর্তে কি করছে। শেহরের নাম না জানা এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। ঠোঁটের কোণে ওকে দিল মুচকি হাসি। এর মধ্যে বেস্ট ছিল একজনই, ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। শেহরের চোখে টলমল করছে, শুধু গাল বেয়ে পানি পড়ার অপেক্ষা বাকি। রাগ করে ফোন কেটে দিল। পূর্ব একটা মেয়েকে চুমু খেয়েছে, তাহলে শেহরকে কেন বিয়ে করতে চায়? না, ও যখন ওই মেয়েকে কোনোদিন ভুলতে পারবে না, তাহলে শেহরকে বিয়ে করা উচিত হবে না। অন্য কাউকে ভালোবাসবে আর সংসার করবে ওর সাথে, তা কি করে হয়? শেহরের দোলনায় মাথা এলে দিয়ে বসে রইল। মৃদু হাওয়া ওড়না উঠছে, ঠান্ডা বাতাস গায়ে কাটা দিচ্ছে। এবার কেঁদে ফেলল সে। কান্না শুনে সোমা শিলা ছুটে এলো ওর কাছে।
কারণ জিজ্ঞেস করতেই শেহের কান্না মিশ্রিত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি ওনাকে বিয়ে করব না, বিয়ে ক্যান্সেল করে দে সুমা। ওরা দুজন হতভম্ব। সুমা শেরকে বুঝিয়ে বুঝিয়ে পূর্বকে ফোন করে বলল শের ওকে বিয়ে করবে না, যা ঘটেছে তা সব সত্যই। হুহা করে হেসে উঠল। সুমা অবাক হয়ে বলল, ভাইয়া আপনি হাসছেন, তার মানে আপনিও বিয়ে করতে চান না? পূর্ব হেসে বলল, তোমার গাদি বান্ধবীকে ফোনটা পাস করো। ও আপনার সাথে কথা বলতে চাইছে না। ওকে বলো আমার সেই প্রিয় মানুষটা সেহের নিজেই। সুমা বুঝতে না পেরে বলল, কিছু না, সেহেরের কাছে ফোন দিয়ে তোমরা চলে যাও, আমি বুঝিয়ে বলছি। অগত্য সুমা শেহরের হাতে জোর করে ফোনটা ধরিয়ে শিলাকে নিয়ে ঘরে চলে যায়। শেহরের পূর্বের ফোন বারবার কাটতে লাগলো। একসময় বাধ্য হয়ে ধরল। পূর্ব সবটা ওকে বুঝিয়ে বলতেই নিজের কাছে নিজেই বোকা প্রমাণিত হলো সে। রেগে বলল, আমার সাথে এই ধরনের মজা একদম করবেন না চোর মশাই। আমার প্রিয় বলতে তুমি আছো, অনেক ভালোবাসি আমার প্রিয় তুমিটাকে। কখনো ভুলে যাবেন না তো, সেলিব্রিটিরা নাকি বিয়ের পর সব ভুলে যায়। এমন হলে আমি কিন্তু খুব কষ্ট পাবো।